সরি ভা। ঠাস, বাকিটুকু বলার আগেই ফাইজার গালে কষিয়ে থাপ্পড় মারল ফারিস। সাথে সাথে কেঁদে দেয় ফাইজা। ফারিস ধমকিয়ে বলে, পাগল হয়ে গেছিস? সেন্স নেই কোনো? তোর ভাবি প্রেগনেন্ট, তুই জানিস না? আমি সময় মতো না আসলে কি হতে যাচ্ছিল কোনো ধারণা আছে? চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে জহির তাজমহল। তাজমহল আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? থাপ্পড় খেয়ে ফাইজা হেসকি তুলে কাঁদছে। কান্নার জন্য কথাও বলতে পারছে না। মুস্কান ভীতু স্বরে বলে, ওর কোনো দোষ নেই, আমি। ফারিস রক্তচক্ষু নিয়ে তাকায় মুস্কানের দিকে, হুঙ্কার ছেড়ে বলে, তোমাকে তো পরে দেখছি। মেয়েদের গায়ে হাত তোলাটা একদমই পছন্দ করেন না জহির তালুকদার। মেয়ের গালে হাত দিয়ে কান্না করা দেখে উনি বুঝেই গিয়েছেন ফারিস হয়তো থাপ্পড় মেরেছে। কপালে ভাঁজ পড়ে জহিরের। ছেলে তো তার বোনকে তাদের থেকেও বেশি ভালোবাসে, আগলে রাখে। তাহলে কি এমন হলো যে আদরের বোনের গায়ে হাত তুলতে হলো? গম্ভীর স্বরে ছেলেকে শুধায় জহির। ফাইজাকে থাপ্পড় কেন মেরেছ ফারিস? ফারিসের বুকের ভিতরটা এখনো ধরফর করছে। সময় নিয়ে শান্ত হয় সে। বাবা মার দিকে তাকিয়ে উত্তর দেয়, ও সিঁড়ির ওপর মুস্কানের সাথে ধস্তাধস্তি করছিল। সদর দরজা দিয়ে ঢোকার সময় এই দৃশ্য আমি দেখি। আর একটুর জন্য মুস্কান সিঁড়ি থেকে উল্টে পড়ে যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। পায়ে ব্যথা পেয়েছো তুমি? মুস্কান আমতা আমতা করে। আসলে ও পায়ে ব্যথা পেয়েছে। বাঁচার জন্য বেকায়দায় পা রাখতে গিয়ে পায়ে অনেকটা আঘাত লেগেছে। অস্ফুট স্বরে আও করেছিল তখন, কিন্তু সে তো ব্যথা না পাওয়ার ভান করে দাঁড়িয়ে আছে। উনি বুঝতো কি করে? মুস্কানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে ফাইজা। ওর জন্য আজ প্রথমবার তার ভাই তার গায়ে হাত তুলেছে। এটা সে বিশ্বাসই করতে পারছে না। ফারিসের মুখ থেকে একথা শুনে তাজমহল আর জহির দুজনেই রেগে যান। তাজমহল ফাইজার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে কড়া কণ্ঠে বলেন, এসব কি শুনছি ফাইজা? অবশ, তুমি ছোট আছো এখনো। মুস্কানের সাথে এমন করতে গিয়েছো, যদি কিছু হয়ে যেত। ফাইজা বা চিল্লিয়ে উঠল। ঝাঁটা মেরে মায়ের থেকে নিজের বাহু ছাড়িয়ে বলতে লাগলো, থামো এবার। সারাক্ষণ শুধু মুস্কান মুস্কান মুস্কান। মুস্কান ছাড়া আর কিছু বোঝো তোমরা? এই মেয়ে আমার মা, বাবা, ভাই সবাইকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ও আমার ভাইকে পর বানিয়ে দিয়েছে। ওর জন্য আজ আমার ভাই আমার গায়ে হাত তুলেছে। তোমরা আমার সাথে রোড ব্যবহার করছো। ফাইজা! এবার তাজমহল মারল ফাইজার গালে চড়। জহিরও জোরে ধমক দিল। তাজমহল চেঁচালো, এত বিয়াদব কবে থেকে হলে তুমি? মুস্কানের সম্পর্কে এমন ধারণা কিভাবে নিতে পারো? হঠাৎ কি এমন হলো যে মুস্কানকে এরকম ভাবতে শুরু করেছো? ফারিস এসে ফাইজার সামনে দাঁড়ালো। রাগ দমিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি করেছে মুস্কান তোর সাথে? ওর সাথে এরকম করছিস কেন? ফাইজা চুপসানো দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। অন্যায়টা তো তারই, কি বলবে এখন? ফাইজা চুপ থাকা দেখে ফারিসের রাগ বাড়ে। মুস্কানের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করে, তুমি বলো কি হয়েছে তোমাদের? এতদিন তো ভালোই মিল ছিল দুজনের মাঝে। হঠাৎ কি হলো যে ফাইজা তোমাকে সহ্যই করতে পারছে না? মুস্কান আর চোখে একবার তাকালো ফাইজার দিকে। ফাইজা দুই পাশে মাথা নেড়ে মুস্কানকে কিছু না বলতে ইশারা করছে। ভয়ে আতঙ্কে ফাইজার হাত পা ঠান্ডা। মুস্কান কি করবে বুঝতে পারছে না। ফাইজা যেভাবে তার উপর ক্ষেপে আছে, এখন কিছু বললে নিশ্চিত আরো ক্ষেপে যাবে। তাছাড়াও ঘরের প্রত্যেকেই এখন রাগান্বিত হয়ে আছে। রাগের মাঝে আরো রাগের কথা বললে বিস্ফোরণ ঘটতে সময় লাগবে না। মুস্কান ভাবলো সে ফাইজাকে ঠান্ডা মাথায় আবারও বুঝাবে। এরপরে যদি ফাইজা না বুঝতে চায়, তাহলে না হয় ওদেরকে বলা যাবে। ওরাই ফাইজাকে মানিয়ে নিবে। ফারিস এখনো থমথমে ভাব নিয়ে তাকিয়ে আছে মুস্কানের দিকে। মুস্কানের দৃষ্টি ছন্ন ছাড়া। এদিকে ওদিকে অযথা নজর ঘুরিয়ে চলেছে। ফারিসের কড়া চাহনি এখনো মুস্কানের উপর। কি হলো, কথা বলছো না কেন দুজনে? মুস্কান উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। একটু চিন্তা ভাবনা করার পর মিথ্যে বলে, আমি দুষ্টুমি করে ফাইজার ফোন ছিনিয়ে নিয়েছিলাম। ফাইজার নিজের ফোন নেয়ার জন্য এমন করে। ফারিসের কঠোর স্বর। কোথায় ফাইজার ফোন? ফাইজা তড়িৎ গতিতে নিজের ফোনটা দেখিয়ে বলে, এই যে ভাইয়া, এই যে আমার ফোন, ভাবির থেকে নিয়ে নিয়েছি। ফারিসের খটকা লাগে। সন্ধিহান গলায় শুধায়, কি আছে এই ফোনে যার জন্য এত জোরাজুরি? ফাইজা ঘাবড়ে যায়। এবার যেন হার্ট অ্যাটাক করে বসবে সে। যদি ফোন চেক করতে চায় তখন কি হবে? মুস্কান দ্রুত উত্তর দিল, গেমস খেলছিলাম আমরা। কার আগে কে জিততে
সেটা নিয়ে কাড়াকাড়ি চলছিল। তাহলে এত ভয় পাচ্ছ কেন? মুস্কানের নিচু কণ্ঠ। আপনি রেগে আছেন এই জন্য। ফাইজাও সুর মেলালো। হ্যাঁ ভাইয়া। মুস্কান মনে মনে বলে, আল্লাহ একটা মিথ্যের জন্য কয়টা মিথ্যে বলতে হচ্ছে, রহমত করো। ফারিসের সন্দেহ এখনো যায়নি। শুধুমাত্র গেমস খেলার জন্য ফাইজা মুস্কানকে এতগুলো কথা শোনাবে? ফাইজা হয়তো ভাইয়ের মনোভাব বুঝে যায়, তাই অপরাধী সুরে বলে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, এটা আমি মানতে পারিনি। বাবা মাও কেমন ধমকাচ্ছিল, তাই রাগের মাথায় ভাবিকে অতগুলো কথা বলে দিয়েছি। সরি ভাবি, আমি সত্যিই সরি। তাই বলে ধস্তাধস্তি করার জন্য আর কোনো জায়গা পেলে না? সিঁড়ির উপরে কেন? ফাইজা মাথা নিয়ে সরি বলে। তাজমহল এবার মুস্কানের দিকে তাকায়, শক্ত কণ্ঠে বলে, একদম সাবধান থাকো না তুমি। এই অবস্থায় চঞ্চলতাটা কমিয়ে দিলে তোমাদের কেউ জেলে বন্দি করে রাখবে না। এবার একটু সাবধান হও, নিজের দিকে খেয়াল রাখো। ফাইজা যখন নিজের ফোন তোমার থেকে নিতে চাইছিল, তুমি তখন ফোনটা ছেড়ে দিতে, তাহলে আর এই পরিস্থিতিতে পড়তে হতো না। ফাইজার কথা ছাড়ো, তুমি তো জানো তোমার এখন কতটা সাবধান থাকার প্রয়োজন। এরপর এইরকম একটা ভুল কি করে করলে তুমি? ছেলে মানুষই ছাড়ো, এখন মা হতে যাচ্ছ, চোখ কান খোলা রেখে চলাফেরা করো। আমার ছেলেটার চিন্তাও একবার একটু কমাও। মা, কি হচ্ছে? মুস্কানের চোখ ভিজে আসে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে। এর আগে তার শাশুড়ি ওরফে বড় চাচি কখনো তার সাথে এমন কড়া গলায় কথা বলেনি। আর যা বলেছে ঠিকই তো বলেছে। একদমই অসাবধান সে। কি দরকার ছিল ফাইজার সাথে বাড়াবাড়ি করতে যাওয়ার? সে তো জানে সে এখন আগের মতো ছোটাছুটি করতে পারবে না। তার জন্য ফারিসেরও চিন্তার শেষ নেই। ফারিস মুস্কানের কাছে আসে, হাত চেপে ধরে বলে, রুমে চলো, পায়ে কোথায় ব্যথা পেয়েছো দেখি। হ্যাঁ, নিয়ে যাও রুমে। আর তুমি, রাত হয়েছে অনেক, নিজের রুমে গিয়ে ঘুমাও এখন। আর কখনো যেন মুস্কানের সাথে এমন ব্যবহার করতে না শুনি। ফাইজা মাথা নাড়িয়ে আচ্ছা বলে। স্বস্তির শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তাজমহল আর জহিরও নিজেদের ঘরে চলে যায়। মুস্কান ফারিসের চোখে চোখ মিলাতে পারছে না, আসামির মতো মাথা নুয়ে রেখেছে। ফারিসের নীরবতাই বলে দিচ্ছে সে এখনো রেগে। মুস্কান ক্ষীণ আওয়াজে বলল, সরি, আর এমন হবে না। দীর্ঘশ্বাস ফেলে ফারিস মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। আলগোছে বিছানায় বসিয়ে বলে, পা দেখাও। তেমন একটা লাগেনি। আমি দেখাতে বলেছি। মুস্কান ডান পাটা বাড়িয়ে দিতেই ফারিস মুস্কানের ব্যথাযুক্ত পাটা আলতো করে ধরে নিজের হাঁটুর উপর রাখে। ফর্সা পা গোড়ালির দিকটাই অনেকটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। ফারিস হালকা হাত লাগাতেই মুস্কান ব্যথায় অস্ফুট শব্দ করে ওঠে। ফারিস খাটের পাশে রাখা ড্রয়ার থেকে ব্যথার স্প্রেটা বের করে সেটা লাগাতে লাগাতে বলে, আর কোথাও লেগেছে? মুস্কান দুদিকে মাথা নাড়ে। ফারিস আবার বলল, খিদে পেয়েছে, কিছু খাবে? মুস্কান আবারও না করলো। ফারিস তপ্ত শ্বাস ফেলে স্প্রেটা রেখে উঠে যেতে নিলে মুস্কান ফারিসের বাহুতে হাত রেখে আটকিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ভালো লাগছে না। আপনারা সবাই আমার উপর কেমন রেগে আছেন। আপনি কেমন ভালুকের মতো গম্ভীর হয়ে কথা বলছেন। আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। এমন কেন করছেন? ফারিস ক্ষীণ হাসল। রেগে যাওয়ার মতো কাজ করো কেন তাহলে? আর করব না বলেছি তো। ফারিস মুস্কানের হাঁটুতে দুহাত রেখে আরাম করে বসল। যদি করো? মুস্কান স্পষ্ট কণ্ঠে বলল, করব না। ফারিস বেশ কিছুক্ষণ মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। প্রেগনেন্ট হওয়ার পর মেয়েটা যেন আরো গুলোমুলো আর আকর্ষণীয় হয়ে গেছে। দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। ফারিস সন্তর্পণে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায় মুস্কানের পেটের দিকে। কামিজের উপরই আলতো করে ঠোঁট শুয়ে সেখানে নাক ঘষে বলে, জান বেরিয়ে গিয়েছিল আমার। এখনো মনে হলে হৃৎপিণ্ড ধুকধুক করে। তোমাদের কিছু হলে মরে যাব আমি, একেবারে মরে যাব। মুস্কানের সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। বক্ষস্থলে তোলপাড় শুরু হলো। ফারিসের মোলায়েম চুলগুলোতে হাত ডুবিয়ে স্পষ্ট স্বরে বলল, আমরা ঠিক আছি তো? রিতার বিয়ে ঠিক করেছে মোখলেস, তাও আবার 2 বাচ্চার বাপ একটা বয়স্ক লোকের সাথে। পাত্রের আছে অঢেল টাকা পয়সা। পাত্র নিজে রিতার বাবাকে কথা দিয়েছে মেয়ে ওনার কাছে বিয়ে দিলে উনি নগদ 5 লাখ টাকা মোখলেসের হাতে তুলে দেবেন।
তাছাড়া মোকলেসের ব্যবসায় যত লস যাচ্ছে সব মিটিয়ে দিবেন। রিতার নামে জায়গা দিবেন, যেটার মালিক নামে মাত্র রিতা, কিন্তু আসল মালিকানা থাকবে মোকলেস শেখ। এত কিছু পাওয়ার লোভে পরে মুখলেস কাউকে না জানিয়ে একমাত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন টাকওয়ালই বয়স্ক লোকের সাথে। এমনকি নিজের ছেলেকেও জানাননি। ছেলের পরিবর্তন মুখলেস শেখ মেনে নিতে পারছেন না। এত বছর ধরে ছেলেকে পুষ মানিয়ে নিজের আয়ত্তে এনে এখন হঠাৎ সেই ছেলে তার হাতের বাইরে চলে গেল। সারাক্ষণ মামা করে আর ফোন নিয়ে পড়ে থাকে। ছেলেকে এখন আর বিশ্বাস করে না মুখলেস শেখ। বোনের বিয়ে এমন লোকের সাথে ঠিক করেছে জানলে যদি বাধা দেয়, বিয়েটা ভেঙে দেয়, তাহলে আমও যাবে, ছালাও যাবে। তাই যা করার উনিই করছেন। মেয়ে রিতাকে মায়ের সাথে দেখা করাতে নিবে এটা সেটা বলে তাকে কাজী অফিসে নিয়ে আসেন। 5 লাখ টাকা অলরেডি নিজের পকেটে পুরে নিয়েছেন। যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় তত ভালো। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কোনো চিন্তা থাকবে না। কাজী অফিসের সামনে এসে যখন রিতা বাবার এমন নিকৃষ্ট মনোভাব বুঝতে পারে, তখন ঘেন্নায় তার গা গুলিয়ে আসে, কান্নাকটি করে, বাবার পায়ে পড়ে। ওই রকম একটা লোকটার সাথে তাকে বিয়ে না দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মুখলেস শেখের কানে কথা ঢুকে না। উনিকে মেয়েকে বুঝতেন সে খুব সুখী হবে, টাকার উপর ঘুমাতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে। রিতা যখন কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলবে, ঠিক তখনই অস্বাভাবিকভাবে ছুটে আসে তার ভাই। রিশাদকে দেখে রিতার কলেজে পানি আসে। বাবার হাত থেকে কোনো রকমে ছুটে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। দাদির থেকে জানতে পেরেছে রিশাদ তার বাবার এমন নিচু কাজ সম্পর্কে। রিশাদের দাদি আর যাই হোক ছেলের পাশাপাশি নিজের নাতি নাতনিদেরও খুব ভালোবাসেন। রিশাদ এখন সচরাচর বাড়িতে থাকে না বলে বাবার এমন পরিকল্পনা সম্পর্কে জানতে পারেনি। যখন জানতে পারে আর 1 মিনিটের সময় ব্যয় না করে বোনকে বাঁচাতে ছুটে আসে। দুপুরে খাওয়ার পর নিজের রুমে একটু হাঁটাহাঁটি করছিল মুস্কান। ফারিস বাড়ি নেই, কাজের জন্য আজও ঢাকার বাইরে গেছে। ফাইজা মুস্কানের দরজার সামনে 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। কাল সারা রাত সে ঘুমাতে পারেনি মুস্কানের সাথে এমন একটা বাজে ব্যবহার করার জন্য। হঠাৎ যে তার কি হলো সে নিজেও বুঝল না। সে তো ভেবেছিল মুস্কান অন্য সব ভাবিদের মতো ডাইনি ভাবি হয়ে গেছে। বাবা মা ফারিস ভাইয়া সবাইকে রিশাদের কথা বলে দিয়ে তাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার ফোন দিয়াচ্ছি, কিন্তু মুস্কান কত সুন্দর করে কথা কাটিয়ে তার ভাইয়ার হাত থেকে তাকে বাঁচিয়ে দিল। না না, তার এমন লক্ষ্মী একটা ভাবির সাথে এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি তার। মনে মনে এখনো খুব গিল্টি ফিল করছে ফাইজা। মুস্কানের সাথে ভাব জমানো না পর্যন্ত শান্তি হবে না তার। এই জন্যই সকাল থেকে উসকুস করতে করতে এখন ছুটে এসেছে মুস্কানের কাছে। দরজায় টুকটাক শব্দ শুনে মুস্কান গলা চড়িয়ে জিজ্ঞেস করে, কে? ভাবি, আমি ফাইজা, তোমার সাথে কথা ছিল। আসো ভেতরে, দরজা তো খোলাই আছে। ফাইজা মুখটাকে চুরি করা চোরের মতো অসহায় বানিয়ে মুস্কানের ঘরে ঢুকলো। মিনমিনিয়ে বলল, তোমাকে সরি বলতে এসেছি। মুস্কান শীতল চোখে তাকিয়ে রইল। ফাইজা আবার বলতে লাগলো, আমি জানি তুমি আমার ওই কথাগুলোতে খুব কষ্ট পেয়েছো। আমার তোমাকে ওইভাবে বলা উচিত হয়নি ভাবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে ওইরকম আচরণ করব না। এই যে কানে ধরছি, প্রমিস করছি। আমি কোনো কষ্ট পাইনি ফাইজা। ননদ ভাবিদের মধ্যে এগুলো অ্যাভেলেবেল হয়েই থাকে। বললেই হলো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। তাই নাকি? হুম। তাহলে এগুলো বললে কেন? রাগের মাথায় বলে ফেলেছি ভাবি, আর কোনোদিন বলবো না। সত্যি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও। মুস্কান মুস্কি হাসে। এভাবে ক্ষমা চাইলে কি ক্ষমা না করে থাকা যায়? ফাইজার চোখ খুশিতে চকচক করে ওঠে। লাফ মেরে সে মুস্কানকে জড়িয়ে ধরে, তবে হালকা করেই ধরেছে, যেন তার ভাতিজা ভাতিজিরা ব্যথা না পায়। মুস্কান এবার শব্দ করেই হাসে। তোমার ভাইয়ার মতো তো তুমিও আমাকে কম ভালোবাসো না, তাহলে এত হিংসা কেন? ফাইজা দুষ্টু কণ্ঠে বলে, এই তো মায়ের সাথে সিরিয়াল দেখতে দেখতে দুষ্টু ননদ হওয়ার ট্রাই করেছিলাম, আর করব না। ফাজিল? ফাজিল নয়, ফাইজা। এবার দুজনে খিলখিলিয়ে হেসে ওঠে। দরজার আড়াল থেকে তাজমহলও তাদের দেখে গাল ভরে হাসে। সেই দুপুরের পর থেকে ফাইজা মুস্কানের ঘরে এসে তার সাথে কথায় মজে আছে। এখন প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি। মুস্কান ফাইজাকে বোঝাতে চাইছে রিশাদ কেমন ছেলে, কিন্তু ফাইজা বুঝতে চাইছে না। তার মতে রিশাদ ভালো হয়ে গেছে, আর এটা নিয়েই ননদ ভাবির মধ্যে সামান্য কথা কাটাকাটি চলছে। না ভাবি, রিশাদ সত্যি এখন আগের মতো নেই, বিশ্বাস করো। আমি কিভাবে বিশ্বাস করব ফাইজা? রিশাদ ভাইয়া আমার সাথে যে আচরণগুলো করেছে তার থেকে আমি কেউই বিশ্বাস করতে পারবে না ওনাকে। আর ফুপিমণির কথা তো তুমি নিজে শুনেছো। আমার জন্য রিশাদ ভাইয়া ফুপিমণির সাথে কি কি করেছে তাও শুনেছো। এরপরেও তুমি রিশাদ ভাইয়াকে কি করে নিজের মন দিতে পারলে? তোমার ধারণা ভুল ভাবি।
রিশাদ তোমার সাথে এরকম আচরণ করার পেছনে কারণ ছিল। রিশাদ তোমাকে পছন্দ করতো, এও সত্যি। তোমাকে পাওয়ার জন্য এসব করেছিল। ওর বন্ধুরা নাকি ওকে বলেছিল তোমার সাথে এরকম করতে। তোমার সাথে এগুলো করলে নাকি তোমার ওকে ভালো লাগতে পারে। ওর বন্ধুগুলো যেমন ওকে টিপসও দিয়েছে তেমন। কিন্তু ও তো জানে না ভালো মেয়েদের সাথে এসব করলে তারা আরো দূরে সরে যায়, খারাপভাবে দেখতে শুরু করে। রিশাদের ফ্রেন্ডস গ্রুপটা ভালো না। ওর বন্ধুদের সাথে মিশে এরকম হয়েছে। রিশাদের অন্য বন্ধুরা নাকি এভাবেই মেয়েদের সাথে ফ্লার্ট করতো, মেয়েদের পটানোর চেষ্টা করতো। কিন্তু বাজে মেয়েরাই তো বাজে ইঙ্গিতের কাছে পাত্তা দেবে, ভালো মেয়েরা কেন দেবে বলো? আমার কথায় রিশাদ এখন আর ওই বন্ধুদের সাথে মেশে না। নেশা করাও কমিয়ে দিয়েছে, ধরতে গেলে ছেড়ে দিয়েছে। ও নেশা জিনিসটার প্রতি পুরোপুরি আসক্ত ছিল না, তাই ধীরে ধীরে ছেড়ে দিতে পেরেছে। এমন টুকটাক নেশা আড্ডা মাস্তি তো বড়লোকের ছেলেরাও করে, তাই না বলো? এরকম লজিক ছাড়া কথায় কোনো লাভ হবে না ফাইজা। রিশাদ ভাইয়া তোমাকে যা বোঝাচ্ছে তুমি অন্ধের মতো তাই গিলে যাচ্ছ। আমার বারণ শোনো, দুনিয়াতে সবচাইতে কঠিন হচ্ছে মানুষ চেনা। রিশাদ ভাইয়ার মতো ছেলে কখনোই ভালো হতে পারে না। যেই ছেলে নিজের মায়ের সাথে এমন আচরণ করতে পারে সেই ছেলে আর যাই হোক এত সহজে ভালো হবে না। ভালোবাসা সব পারে ভাবি, ভালোবাসাই পারে একজন মানুষকে পুরোপুরি বদলে দিতে। ভালোবেসে যদি একটা পশুকেও বসে আনা যায়, তাহলে রিশাদ তো সুস্থ মস্তিষ্কের রক্তে মাংসে গড়া একজন মানুষ। সে কেন পরিবর্তন হতে পারবে না? রিশাদ তোমাকে ভুলে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ভাবি, আমার জন্য নিজেকে পরিবর্তন করেছে। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? ফুপিমণির সাথে ওই ব্যবহারগুলো করে রিশাদ এখনো অনুতপ্ত। তুমি দেখোনি সে কতবার ফুপিমণির কাছে ক্ষমা চাইতে এসেছে, তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সারা রাত আমাদের বাড়ির রাস্তায় অপেক্ষা করেছে। মাকে ভালো না বাসলে সে এরকম কেন করবে? নেশার ঘরে কত কেউ তো কত কথা বলে, নেশা কেটে গেলে বুঝতে পারে। রিশাদের সাথেও এরকমই হয়েছে ভাবি। সে এখন ফুপিমণির জন্য কাঁদে। কাছের মানুষ চলে গেলে মানুষ তার মূল্য বুঝতে পারে। ফুপিমণি চলে যাওয়ার পর রিশাদ বুঝেছে সে তার মাকে কতটা ভালোবাসে। ওই দিন ফারিস ভাইয়ার কথাগুলো রিশাদকে অনেকটা নাড়িয়ে দিয়েছে। সে প্রতিনিয়ত ফুপিমণির সাথে বাজে ব্যবহার করার জন্য নিজেকে কষ্ট দিচ্ছে। বাড়িতে ঠিকমতো থাকছে না, ঘুমাচ্ছে না, খাচ্ছে না। আমি রিশাদের ভেতরটা দেখে ওর প্রেমে পড়েছি ভাবি। রিশাদ ওপর দিয়ে যেমনই হোক, ওর ভেতরটা খুব নরম। মুস্কান তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, তোমার কথাগুলো শুনে আমারও খুব ইচ্ছা করছে রিশাদ ভাইয়াকে বিশ্বাস করতে। উনি সত্যিই পরিবর্তন হয়েছেন সেটা বিশ্বাস করতে, কিন্তু আমি পারছি না ফাইজা, আমার মন মানছে না। এভাবে একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। রিশাদ ভাইয়ার থেকে দূরে থাকার চেষ্টা করো তুমি। তোমার বাবা মা ভাইয়া কখনো তোমাকে রিশাদ ভাইয়ার সাথে মেনে নেবে না। ফাইজার বুকটা কেঁপে উঠল। কেন ভাবি এভাবে বলছো কেন? আমরা কি একজন মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে পারি না? আর তাছাড়া আমি তো এখনই রিশাদকে বিয়ে করতে চাইছি না। আমাদের সম্পর্কটা এভাবেই চলতে থাকুক না। রিশাদের পরিবর্তনটা আস্তে আস্তে বাবা মা ফারিস ভাইয়া সকলের চোখে পড়ুক। যখন সকলের চোখে রিশাদকে আসলে অন্যরকম মনে হবে, তখন না হয় আমাদের সম্পর্কের কথা সবাই জানবে। ততদিন পর্যন্ত রিশাদ নিজেকে পুরোপুরি প্রস্তুত করুক, আমাকে বিয়ে করার মতো পরিস্থিতি গড়ে তুলুক। আমি রিশাদকে বলেছি আমি তার জন্য অপেক্ষা করব। তাছাড়াও ভাইয়া এত জলদি আমার বিয়ে কখনোই দেবে না। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাবি, প্লিজ তুমি আমার আর রিশাদের সম্পর্কের কথাটা কাউকে বলো না। প্লিজ ভাবি, প্লিজ। রিশাদ যতদিন পর্যন্ত সকলের কাছে নিজেকে আদর্শবান পুরুষ হিসেবে দেখাতে না পারছে, ততদিন পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু বলো না। রিশাদ এখন চাকরি খুঁজছে, বিভিন্ন অফিসে চাকরির ইন্টারভিউ দিচ্ছে। ওকে আমি ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। তুমি দয়া করে আমার আবদারটা রাখো ভাবি, আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না। মুস্কান খাটে বসা ছিল। ফাইজা থেকে নিজের হাত দুটো সরিয়ে উঠে দাঁড়িয়ে হেল্পলেস স্বরে বলল, আমি কিভাবে এত বড় একটা কথা সকলের কাছ থেকে লুকিয়ে যাব ফাইজা? তোমার ভাই জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। ভাইয়া কেন জানবে ভাবি? তুমি না বললে তো জানতে পারবে না। প্লিজ তুমি ভাইয়াকে এখন কিছু বলো না। আমি সাবধানে থাকবো, আমাকে এটুকু সাহায্য করো। তুমি তো আমার ভাবি কম, বন্ধু বেশি। আমার বন্ধু হয়ে এইটুকু করো, আমি তোমার পায়ে ধরছি। ফাইজা মুস্কানের পা ছুতে গেলে মুস্কান দ্রুত তাকে বাধা দেয়। ঘাবড়ানোর স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে, বলবো না আমি কাউকে। পায়ে পড়তে হবে না, ওঠো। ফাইজার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে। সে খুশিতে বাকবকম হয়ে মুস্কানকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই মুস্কান বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাইজার খুশি খুশি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। কি শর্ত ভাবি? আমি রিশাদ ভাইয়ার সাথে একবার দেখা করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। তোমাকে আমায় রিশাদ ভাইয়ার সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে। আমি ওনার সাথে কথা বলেই তোমার রিকোয়েস্ট মানবো, এর আগে না। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি হচ্ছে দুনিয়ার বেস্ট 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 ভাবি। ফাইজার খুশিতে মুস্কান স্মিত হাসে। তার মাথায় দুশ্চিন্তা বাসা বেঁধেছে।
ঋষাদ ভাইকে সত্যি এতটা ভালো হয়ে গেছে নাকি এসব কিছুই তার অভিনয়? বাবার উপর এক দফা চেঁচামেচি করে সোফায় বসে বড় বড় নিঃশ্বাস ফেলছে ঋষাদ। রিতাও এক কোনায় গুটিয়ে বসে আছে। তার ভাই আর 5 মিনিট দেরি করে আসলেই বাবা তার বিয়েটা ওই বুড়ো লোকটার সাথে দিয়ে দিত। ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে রিতার। তার বাবা এতটা দয়াহীন কেন? সে কত কাঁদলো, মিনতি করলো, পা জড়িয়ে ধরলো, তাও মায়া হলো না। নিজের বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করে ছেলেকে ধমকাচ্ছে মোকলেস। এই ছেলের জন্য আজ এতগুলো টাকা, সম্পত্তি সবকিছু হাতছাড়া হয়ে গেল। মেজাজ এখন তার আকাশতুম্বী। ঋষাদ বাবার চেঁচামেচির পরোয়া করছে না। তার মাথায় এখনো আগুন জ্বলছে। সে ওই টাক মাথার ভুড়িওয়ালা লোকটাকে আরো 2-4 ঘা দিতে পারলে শান্তি পেত। কত বড় সাহস! 2 পা কবরে চলে গেছে, এই বয়সে এসেছে তার বোনকে বিয়ে করতে। বিয়ে করার শখ সারা জীবনের জন্য ঘুচিয়ে দিত যদি না তার বাবা বাধা দিত। এবার তো শুধু মাথা ফাটিয়েছে, পরের বার দেখা হলে ওর মাথাই আর রাখবে না। তুই আমার কাজে বাধা দিয়েছিস কোন সাহসে? তোকে সবকিছু কে জানিয়েছে? চুপ করে আছিস কেন? বল, কে জানিয়েছে তোকে? কে জানিয়েছে সেটা বড় কথা নয়। তুমি রিতার বিয়ে ওইরকম একটা লোকের সাথে কি করে ঠিক করতে পারলে? করেছো তো করেছো, আবার কাউকে জানাওনি, ইভেন আমাকেও না। আমার মেয়ের বিয়ে আমি যার সাথে খুশি তার সাথেই ঠিক করব। তোকে বলবো কেন? তোমার মেয়ে বলেই তুমি তোমার জোর ওর উপর চালিয়ে দিতে পারো না। আমি রিতার ভাই, আমারও অধিকার আছে জানার। আমাকে তোর গায়ে হাত তুলতে বাধ্য করিস না ঋষাদ। তোর জন্য আমার এতগুলো টাকা লস হয়ে গেল। নিজের মেয়ের থেকে তোমার কাছে টাকাটা বড় হয়ে গেল? কেমন বাবা তুমি? ঋষাদ, ঠিক সেই মুহূর্তে শ্বশুরবাড়ির সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো জিন্নাত। মাকে দেখে রিতা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। সঙ্গে সঙ্গে এতক্ষণে চাপিয়ে রাখা কান্না হাউমাউ করে মায়ের কাছে উগরে দিল রিতা। মাকে চেপে ধরে জোরে জোরে কাঁদছে সে। এতগুলো দিন বাদে মেয়েকে দেখে জিন্নাতেরও চোখ ভরে অশ্রুর দেখা মিলল। এইসব খবর চাপা থাকে না। শ্বশুরবাড়ির এক প্রতিবেশী ভাবির ফোন পেয়ে সব জানতে পারে জিন্নাত। আর জানা মাত্রই মেজো ভাই জামিলকে নিয়ে ছুটে শ্বশুর বাড়িতে আসে। বাড়ির বাইরেও তাদের বাবা ছেলে চেঁচামেচিতে অনেক মানুষের ভিড় জমে গেছে। এতগুলো দিন বাদে মাকে বাড়ি আসতে দেখে ঋষাদের বুকে প্রশান্তির হাওয়া বয়ে যায়। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মানছে সে বেপরোয়া চলাচলে। লোকে তাকে বাজে বলে, তাই বলে সে টাকার বিনিময়ে নিজের বোনকে বিক্রি করে দিবে? অসম্ভব। সে যত খারাপই হোক না কেন, মা আর বোনকে খুব ভালোবাসে। হ্যাঁ, তার বাবা তার মায়ের গায়ে হাত তোলার সময় সে প্রতিবাদ করেনি, কিন্তু সে তো তখন মাতাল ছিল। অন্য সময়ে যখন তার বাবা তার মায়ের গায়ে হাত তুলতো তখনও অগোচরে। বাবার প্রতি অন্ধভক্ত ছিল সে, যার জন্য মায়ের কষ্টটা বুঝতে পারেনি। এখন বুঝে। এখন তার মধ্যে মনুষ্যত্ব ফিরে এসেছে। আজ সে কোনোভাবেই তার মাকে যেতে দেবে না। দরকার পড়লে মার পায়ে পড়ে থাকবে, মাকে সবসময় রক্ষা করবে, তবুও মাকে চলে যেতে দিবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে তার চোখের পানি মুছে দিয়ে মেয়ের কপালে চুমু দিয়ে মেয়েকে শান্ত করে জিন্নাত। মুখলেসের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, মানুষ নিকৃষ্ট হয় জানতাম, কিন্তু কোনো বাবা নিকৃষ্ট হয় তা জানতাম না। আজ তোমাকে দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম, সব বাবা এক হয় না। কিছু কিছু বাবা টাকার লোভে মানুষ থেকে অমানুষও হয়। ছি, এত টাকার লোভ তোমার! টাকার লোভে নিজের মেয়েকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছিলে, যেই লোকের কিনা তোমার মেয়ের থেকেও বয়সে বড় একটা মেয়ে আছে। লজ্জা করলো না নিজের মেয়ের সাথে এমন জঘন্য একটা কাজ করতে? বাবা নামের কলঙ্ক তুমি। জিন্নাত, মুখলেস ক্ষেপে স্ত্রীকে ধমক দিল। বোনকে নিজের চোখের সামনে এভাবে ধমক দিতে দেখে জামিল ক্ষেপে গেল। সে মুখলেসের থেকেও 3 গুণ জোরে আওয়াজ নিক্ষেপ করলো। গলা নামিয়ে। আমাদের অগোচরে আমার বোনের সাথে অনেক বাজে ব্যবহার করেছিস। আমাদের সামনে করলে জ্যান্ত রাখবো না, তোর বাড়িতেই তোকে পুঁতে যাব। দমে গেল মুখলেস, কিন্তু মনে মনে রাগে ফুঁসছে। এখন কারোর সাথে পারবে না এটা বুঝে গেছে, তাই নীরবে বাড়ি থেকে বের হয়ে গেল। ব্যবসার চিন্তায় মাথা নষ্ট তার। চল আমার সাথে, তোর আর এই বাড়িতে থাকতে হবে না। রিতাকে কথাটা বলে তার হাত ধরে টেনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল জিন্নাত। যা দেখে ছুটে এসে মায়ের পথ আটকে দাঁড়ায় ঋষাদ। অসহায় কণ্ঠে বলে, যেও না মা, প্লিজ। জিন্নাতের মায়ের মন নাড়া দিয়ে ওঠে। ইস, ছেলেটার কি অবস্থা করেছে নিজের, কতটা শুকিয়ে গেছে। যতই হোক, মা তো। সন্তানের কষ্টে তো মায়েরই পুরাই বেশি। ঋষাদের চোখ লাল, গলার স্বর করুণ। তোমায় ছাড়া আমরা ভালো নেই মা,
বাড়িটা একদম শূন্য লাগে। জিন্নাত ঠোঁট চেপে কান্না আটকায়। এবার রিশাদের দাদি এগিয়ে আসে জিন্নাতের কাছে। থাকো না বউ, পোলা মাইয়েগুলার দিকে তাকানো যায় না। মা ছাড়া কি সংসার শান্তি আছে? তুমি চাইলা যাওয়ার পর থেকে বাড়িটা কেমন মরা মরা হয়ে গেছে। জিন্নাত ভেজা গলায় বলে। আমি কি করে থাকবো আম্মা? আপনার নাতি তো আমায় ঘৃণা করে। কথাটা বলতেই চোখ ঝরে পানি পড়ে জিন্নাতের। রিশাদ তার মায়ের পা জড়িয়ে বসে পড়ে। কান্না মিশ্রিত ভাঙা গলায় বলতে লাগে। ক্ষমা করে দাও মা, আর কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না। শেষবারের মতো ক্ষমা করে দাও। তোমায় ছাড়া ভালো নেই আমরা। আই লাভ ইউ মা, তোমায় অসম্ভব ভালোবাসি। ওই কথাটা আসলে মন থেকে বলিনি আমি। ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। রিশাদের টুপটাপ চোখের পানি জিন্নাতের পায়ে পড়ছে। জিন্নাত আর নিজেকে কঠোর রাখতে পারল না। ছেলের সামনে হাঁটু ভেঙে বসে ছেলেকে জড়িয়ে ধরল। মা ছেলে দুজনেই কাছে। বেশ অনেকক্ষণ সময় ব্যয় হওয়ার পর জামিল কথা বলল। বাড়ি চল জিন্নাত, রিতাকেও নিয়ে চল। ওকেও এখানে রাখা ঠিক হবে না। মামার দিকে করুণ চোখে তাকায় রিশাদ। অনুরোধের স্বরে বলে। মাকে নিয়ে যাবেন না মামু? আমি আমার বোনকে তোর বাবার মতো একটা পশুর কাছে রেখে যেতে পারবো না। আমি থাকতে মায়ের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। মা এখানে সেফ থাকবে। আমি তোকে বিশ্বাস করি না। জিন্নাত আয়। রিশাদ মায়ের হাত চেপে ধরে। প্লিজ মা, যেও না। আমাকে লাস্ট একটা সুযোগ দিয়ে দেখো, প্রমিস করছি বাবাকে কখনো তোমার গায়ে হাত তুলতে দিব না। জিন্নাত আলতো করে নিজের হাত ছেলের হাত থেকে ছাড়িয়ে নেয়। জামিলের সামনে দাঁড়িয়ে বলে। আমি আমার ছেলে মেয়েদের সাথে থাকতে চাইছি ভাই, ওদের আমার প্রয়োজন। তুমি একাই ফিরে যাও। জিন্নাতের সিদ্ধান্তে রিশাদ সহ তার পরিবারের সকলের ঠোঁটে আনন্দের হাসি ফুটে ওঠে। জামিল চিন্তিত স্বরে বলে। কিন্তু মোকলেস যদি তোর সাথে আবার কোনো। ভাইকে বাকি কথাটা শেষ করতে দেয় না জিন্নাত, তার আগেই বলে ওঠে। আমার ছেলের আমার কিছু হতে দিবে না ভাই। কেন যেন ওর উপর বিশ্বাস রাখতে ইচ্ছে করছে। মায়ের কথায় প্রশান্তিতে বুক ভরে ওঠে রিশাদের, চোখে খুশিতে আনাগোনা। জামিল বলল। ঠিক আছে, তোর সংসার তোর মর্জি, থাকতে চাইছিস থাক, কিন্তু আমিও বলে রাখছি, এরপর যদি ওরা তোর গায়ে হাত তোলে বা তোর উপর কোনো রকম অমানবিক আচরণ করার চেষ্টা করে, আমি কিন্তু ওদের কাউকে ছেড়ে দিব না। এমন আর সত্যিই হবে না মামু, আমি ওয়াদা করছি আপনাকে। ওয়াদা যখন করেছিস পালন করার চেষ্টা করিস, এই শেষবার। জামিল চলে গেল। জিন্নাত থেকে গেল শ্বশুর বাড়ি। ফাইজা মুস্কানকে রিশাদের সাথে দেখা করাবে বলেই 1 মাস চলে গেল। তারা কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়ার সুযোগটা পাচ্ছে না। তাজমহল কোনোভাবেই মুস্কানকে এই অবস্থায় বাড়ির বাইরে যেতে দিচ্ছে না, সেটা তারা যতই বাহানা দিক না কেন। তাজমহল এখন ফারিস ছাড়া মুস্কানকে একা একা কারোর সাথেই বের হতে দেন না। ওনার একটাই কথা, আগে ওনার নাতি অথবা নাতনি সুস্থ হয়ে দুনিয়ায় আসুক, আর কয়টা মাসই তো। এই মাসগুলো চলে গেলে মুস্কান যত পারুক ঘোরাঘুরি করুক, এদিক ওদিক যেদিক সেদিক বেড়াতে যাক, উনি কিছু বলবেন না। ফায়জাও বাহানা দিয়েছে অনেক, মুস্কানকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, মুস্কানের জন্য কেনাকাটা করবে, কিন্তু তাজমহলের কড়া জবাব। যা যা খেতে ইচ্ছে করে, যা যা কেনার প্রয়োজন পড়ে, ফারিস আর তাদের বাবাকে যেন বলে তারাই এনে দিবে, বাইরে যাওয়ার দরকার নেই। ফায়জা আর মুস্কান তাজমহলকে রাজি করাতে না পেরে হতাশ হয়ে বসে রইল। মুস্কান বুঝে পায় না তার শাশুড়ি হঠাৎ এমন কঠোর হয়ে গেল কেন, আর ফারিস সে তো আরও উপরে। মুস্কানের মা এসেছিল কিছুদিন আগে প্রথমবারের মতো মেয়ের শ্বশুর বাড়িতে, এসে 2-3 দিনের মতো থেকেও গেছে। মুস্কানকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল। এই অবস্থায় মেয়েদের মায়ের সঙ্গ খুব প্রয়োজন, কিন্তু ফারিস স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে। তার বউ প্রেগনেন্সির পুরোটা সময় এই বাড়িতেই থাকবে, গ্রামে যাওয়ার দরকার নেই। গ্রামে চিকিৎসা তত উন্নত নয়, কোনো এমার্জেন্সি হলে এখান থেকে যত সহজে সবকিছু করতে পারবে, গ্রামে গেলে তা পারবে না। রাহিলাকে খুব করে রিকোয়েস্ট করেছে উনি যেন কয়টা মাস সেখানে থেকে যায়, কিন্তু রাহিলা 3 দিনের বেশি থাকেনি, বরং ফারিসের সিদ্ধান্তে আরো খুশি হয়েছে। ছেলেটা যে ওনার মেয়েটাকে কতটা ভালোবাসে এও বুঝে গিয়েছে। রাত 12টায় ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে মুস্কান। পেট তার স্বাভাবিকের তুলনায় অনেকটাই ফুলেছে। বেবি একটা থাকলে হয়তো এতটাও ফুলা দেখাতো না,
কিন্তু দুটো হওয়ায় মনে হচ্ছে তার পেটই ফেটে যাবে। পেট বড় হয়, পুরনো সব জামাই মুস্কানের টাইট হয়ে গেছে এখন। আগে 3 পিসগুলোও পরতে খুব অসুবিধা হয়। তাছাড়া ওই 3 পিসগুলো পরলে তার উদর এতটা বড় দেখায়, যা দেখে মুস্কানের নিজেরই ভীষণ লজ্জা লাগে। বেছে বেছে যত টপস আর গোল জামা ছিল ওইগুলোই এখন পরে সে। মুস্কানের মা রাহিলা ওর জন্য গ্রাম থেকে বড় সড়ো ঢুলঢাল কয়েকটা পোশাক বানিয়ে এনেছিল, যেগুলো এক একটা গায়ে দিলে মুস্কানের পায়ের গোড়ালি পর্যন্ত এসে ঠেকে। তাদের গ্রামের মানুষেরা সম্ভবত এই পোশাকগুলোকে মেক্সি বলে। একবার পরে দেখেছিল মুস্কান মায়ের আনা ওই পোশাক, আর পরেই নিজেকে আয়নায় দেখে এত লজ্জা পেয়েছে যে ভুলে ওইসব আর ছুঁয়ে দেখেনি, এক কোনায় রেখে দিয়েছে। এসব কি জব্বা এনেছিল তার জন্য আম্মা? বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছিল ফারিস। দীর্ঘ সময় ধরে মুস্কানকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো,